Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform PharmaIQ. আমরা পড়ছিলাম জেনারেল ফার্মাকোলজির ফার্মাকোডাইনামিক্স পার্ট। সেখানে আমরা অলরেডি কি কমপ্লিট করে নিয়েছি। সেখানে আমরা দেখেছি কি ফার্মাকোডাইনামিক্স মানে কি। ফার্মাকোডাইনামিক্স মানে ড্রাগের অ্যাকশান বডিতে, ড্রাগের অ্যাকশান কোথায়, বডিতে। এবং আমরা দেখেছি সেখানে কি দেখেছি যে ড্রাগ বডিতে যখন অ্যাকশান শো করে, কেবলমাত্র যে থেরাপিউটিক অ্যাকশান শো করবে সেইটা কিন্তু নয়, কেবলমাত্র যে আমরা থেরাপিউটিক অ্যাকশান পাবো সেইটা নয়, তার সাথে সাথে আমরা কিছু আনওয়ান্টেড এফেক্টও পাবো। আনওয়ান্টেড এফেক্ট আমরা লাস্ট লেকচারে আমরা কিন্তু দেখেছি যে আমরা কিভাবে ড্রাগের ডোজ রেঞ্জিং করতে পারবো, থেরাপিউটিক ইন্ডেক্স দেখেছি, যেখানে আমরা দেখবো যে ড্রাগের সেফটি মার্জিন কতটা, কোন কনসেন্ট্রেশন কোন ডোজে ড্রাগ অ্যাডভার্স এফেক্ট শো করতে পারে আর কোন ডোজে ড্রাগ এফেক্ট শো করতে শুরু করছে, থেরাপিউটিক এফেক্ট। তার মধ্যে একটা রেঞ্জ, যাতে আমরা ডোজ রেঞ্জিং করতে পারি, আমাদের সেফটি মার্জিন বুঝতে পারি। যত ন্যারো হয়ে থাকবে সেফটি মার্জিন, ওই থেরাপিউটিক ইন্ডেক্স যত ন্যারো হবে সেফটি মার্জিন তত কম হবে ড্রাগের। সে সমস্ত ড্রাগের ডোজ মনিটরিং করা খুবই নেসেসারি। এই সমস্ত কনসেপ্টগুলো অলরেডি আমরা ডিসকাস করে এসেছি। তো সেখানেও আমরা দেখেছিলাম যে ড্রাগের কেবলমাত্র থেরাপিউটিক রেসপন্স পাবো সেটা নয়, কিছু আনওয়ান্টেড রেসপন্সও পাবো, সেইটাকেও আমরা ক্যালকুলেট করতে হবে। সেটাও ড্রাগের অ্যাকশান, সেইটাও ফার্মাকোডাইনামিক্স। প্রথম দিন থেকে বলে আসা হচ্ছে ফার্মাকোডাইনামিক্স মানে শুধু নয় ড্রাগ কীভাবে অ্যাকশান শো করছে বডিতে, শুধু মেকানিজম অ্যাকশান নয়, শুধু প্রিন্সিপাল নয় ড্রাগের, শুধু রিসেপ্টর থিওরি নয়, এর আন্ডারে ড্রাগের আন্ডারে যে সমস্ত অ্যাডভার্স এফেক্ট, টক্সিক এফেক্ট, সমস্ত কিছু কিন্তু এখানেই পড়ে যায়। তো আমাদেরকে আজকের লেকচারে আমরা ডিসকাস করবো অ্যাডভার্স এফেক্ট। আর তোমরা সবাই শুনেছো তিনটে টার্মিনোলজি অলরেডি। কী শুনেছো? আই থিঙ্ক তোমরা সবাই শুনে নিয়েছো যে অ্যাডভার্স এফেক্ট, সাইড এফেক্ট, টক্সিক এফেক্ট। অলরেডি তোমরা অন্য কোথাও শুনেছো, বইয়ে দেখেছো, বা আমার লেকচার পড়ার সময়ও তোমরা তিনটে শব্দকে দেখেছো। কিন্তু এই তিনটে শব্দ কিন্তু আলাদা, একই জায়গায় মানে একই জায়গায় থাকে কিন্তু তাদের মানে কিন্তু আলাদা হয়ে থাকে। ঠিক আছে, সবাই আনওয়ান্টেড এফেক্টই, সবাই থেরাপিউটিক এফেক্ট নয়, এরা সবাই আনওয়ান্টেড এফেক্টই, কিন্তু এরা প্রত্যেকটার একটা আলাদা আলাদা পার্টিকুলার ডেফিনেশন আছে, তাই তো। তো আমরা লেকচারে আজকে সেইটাই বুঝে নেব যে কী হয় অ্যাডভার্স এফেক্ট, কী হয় সাইড এফেক্ট, কী টক্সিক এফেক্ট। এই জিনিসগুলোকে আজকে আমরা লেকচারের মধ্যে ইজিলিভাবে বুঝে নেব, যাতে তোমাদের কোনোদিনও আর এই সম্পর্কে কোনো ডাউট না থেকে থাকে। তো অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান, অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান মানে এনি আনডিজায়ারেবল অর আনইনটেন্ডেড বা আনওয়ান্টেড ড্রাগ অ্যাকশান, যেটা বডিতে ড্রাগ শো করে, সবাইকে বলা হয় অ্যাডভার্স। এনি টাইপ অফ আনওয়ান্টেড আনডিজায়ারেবল ড্রাগ অ্যাকশান, সেটাকে বলা হচ্ছে অ্যাডভার্স রিয়াকশান। এই অ্যাডভার্স রিয়াকশান চারটে টাইপে বিভক্ত। কী? টাইপ এ, টাইপ বি, টাইপ সি অ্যান্ড টাইপ ডি। চারটে টাইপে বিভক্ত আছে কি এই অ্যাডভার্স এফেক্ট ড্রাগের, চারটে টাইপের। টাইপ এ, টাইপ বি, টাইপ সি আর টাইপ ডি, চারটে ভাগে। এবং এই চারটে ভাগে টাইপ একে বলা হয় আগমেন্টেড এফেক্ট। এর মানে কি? ডোজ ডিপেন্ডেন্ট অ্যান্ড প্রেডিক্টেবল। টাইপ এ যে সমস্ত অ্যাডভার্স এফেক্ট আছে তাদেরকে কী বলা হচ্ছে? ডোজ ডিপেন্ডেন্ট এবং প্রেডিক্টেবল, মানে ডোজের উপর নির্ভরশীল। এরা ডোজের হেরফেরের জন্য, যে আমরা পড়ছিলাম থেরাপিউটিক ইন্ডেক্স, সেখানে যে বলছিলাম যে এই একটা মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন আর ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, এর উপরে গেলেই ড্রাগ অ্যাডভার্স এফেক্ট শো করতে শুরু করবে। পড়ে এসেছি না আমরা? যারা দেখোনি অবশ্যই লেকচারটা দেখে নিও, আমরা ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, নাহলে তোমরা প্লে লিস্ট চেক করতে পারো। তো ডোজের উপর ডিপেন্ডেবল, ডোজের এধার ওধার হলেই সে সেফটি রেঞ্জের বাইরে বেরিয়ে গেলে অ্যাডভার্স এফেক্ট শো করতে পারবে। তো টাইপে যে সমস্ত অ্যাডভার্স এফেক্ট আছে তারা ডোজের উপর ডিপেন্ডেবল, মানে ডোজের হেরফেরের জন্য হতে পারে, এবং প্রেডিক্টেবল, আমরা আগের থেকে জানতে পারবো যে এই ড্রাগটা দিচ্ছি মানে এই একটা অ্যাডভার্স এফেক্ট আসতে পারে,
আমরা জানবো আগে থেকে যে প্রেসক্রাইব করছে যিনি রিটেল মেডিকেল প্র্যাকটিশনার আরএমপি বা ফার্মাসিস্ট যারা আমরা পড়াশোনা করছি, আমরা জানি যে এই মেডিসিনটা একটা খাচ্ছি মানে এই প্রবলেমটা আসতে পারে, প্রেডিক্টেবল। আমরা আগে থেকে জানি যে এই মেডিসিনের এই অ্যাডভার্স এফেক্ট, অনেক মেডিসিনে অনেক অ্যাডভার্স এফেক্ট আছে, সেগুলো আমরা এখানে ডিসকাস করছি না। যখন স্পেসিফিক ক্লাসের আন্ডারে ঢুকবো আমরা প্রতিটা ড্রাগের অ্যাডভার্স এফেক্ট পড়তে হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, বিশেষ করে এখান থেকে এই ড্রাগের অ্যাডভার্স এফেক্ট থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিলেটে থেকে কোশ্চেন আসে, তোমরা কোশ্চেন পেপার চেক করতে পারো, আমার চ্যানেলে আপলোড করা আছে। তো প্রেডিক্টেবল, আগে থেকে প্রেডিক্ট করা যাবে এই ড্রাগের জন্য এই একটা অ্যাডভার্স এফেক্ট হতে পারে, এবং ডোজের উপর ডিপেন্ডেবল, যে ডোজ এদার ওদার হলেই হতে পারে। তাদেরকে বলা হচ্ছে টাইপ এ। এবং টাইপ বি কাকে বলা হচ্ছে? যেগুলো ডোজ ইন্ডিপেন্ডেন্ট, মানে ডোজের সাথে এর কোনো কি রিলেশান নেই, ডোজ ইন্ডিপেন্ডেন্ট, ডোজের সাথে কোনো রকম কোনো রিলেশান নেই, ইন্ডিপেন্ডেন্ট, ডোজ বাড়লো কম দেওয়া হলো সেরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু আনপ্রেডিক্টেবল এবং আগে থেকে প্রেডিক্ট করাও যাবে না। টাইপ বিকে বলা হচ্ছে বিজার এফেক্ট, যেটা কি বলা হচ্ছে ডোজ ইন্ডিপেন্ডেন্ট এবং আনপ্রেডিক্টেবল, ডোজের সাথে এর কোনো রিলেশান নেই। যে আমি বললাম যে ডোজের কনসেন্ট্রেশন এদার ওদার হলে অ্যাডভার্স এফেক্ট শো করতে পারে, এখানে সেরকম নয়, যেটা থেরাপিউটিক ডোজ সেই ডোজেও অ্যাডভার্স এফেক্ট শো করতে পারে। ডোজের সাথে আমরা আগের থেকে জানতাম যে এই ডোজেও হতে পারে পেশেন্টের, এবং আনপ্রেডিক্টেবল আমরা জানবোই না, হতে পারে না, সব পেশেন্টের হবে এরকমও নয়। যেমন টাইপ একে বলা হচ্ছে প্রেডিক্টেবল, মানে আমরা জানি সব প্রতিটা পেশেন্টের খেলেই এই জাতীয় প্রবলেম আসতে পারে। আমরা পেন কিলার কোনো খেলে গ্যাস্ট্রিক প্রবলেম হতে পারে জানি সবার, এই কারণে আগের থেকে একটা তাকে পেশেন্টকে আমরা দিয়ে দিই, আগে থেকে একটা গ্যাসের ট্যাবলেট কোনো টাইপের দিয়ে রাখি। প্রেডিক্টেবল এগুলো আগে থেকে প্রেডিক্ট করা যায় হবেই, কিন্তু এখানে আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা পসিবল নয়, কারো হবে কারো হবে না। যার হবে সে জানাবে যে স্যার আমার এই ওষুধটা খাওয়ার পর এই প্রবলেমটা হচ্ছে, তাকে তখন ওই মেডিসিনটা তার কাছ থেকে উইথড্র করে নতুন মেডিসিন দেওয়া হবে। ক্লিয়ার? তাহলে টাইপ বি হচ্ছে ডোজ ইন্ডিপেন্ডেন্ট, এর ডোজের সাথেও কোনো রকম কোনো রিলেশান নেই এবং আনপ্রেডিক্টেবল, আগে থেকে প্রেডিক্ট করা যাবে না যে কার হবে কার হবে না, সবার হবে না, কারো হবে কারো হবে না, কিন্তু এখানে প্রেডিক্টেবল। পেশেন্টকে তুমি আগে থেকেও তাকে বলে দিতে পারো তুমি এই মেডিসিনটা খাচ্ছ, তোমার এই মেডিসিনটা খেলে এই প্রবলেম আসতে পারে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। পেশেন্ট বলে গেল হ্যাঁ ঠিক আছে, কারণ আমি জানি আগে থেকে এই মেডিসিনটা খেলে এই প্রবলেম হতে পারে। কিন্তু এখানে সেরকম নয়, আমি পেশেন্টকে আগে থেকে বলতে পারবো না, কোনো পেশেন্টের হঠাৎ হতে পারে, 100টা পেশেন্টের মধ্যে তো একজনের হতে পারে, তো সবাইকে তো আমি বলে বেড়াবো না এটা খাবেন না এটা হবে না, তো কারো হবে কারো হবে না। ক্লিয়ার? টাইপ সিকে বলা হচ্ছে ক্রনিক এফেক্ট, টাইপ সিকে কী বলা হচ্ছে ক্রনিক এফেক্ট, ক্রনিক এফেক্ট, টাইপ সি, সি ফর ক্রনিক এফেক্ট, যেখানে কি ডিউরেশন ডিপেন্ড অ্যাডভার্স এফেক্ট অন প্রোলং ট্রিটমেন্ট। ডিউরেশন, এখানে কোনো ড্রাগকে অনেক দিন ধরে কন্টিনিউ ইউজ করার পরে কোনো টাইপের অ্যাডভার্স এফেক্ট পারে। ক্রনিক মানে আমরা সেটাই জানি, যেটা দীর্ঘদিন ধরে কোনো ট্রিটমেন্টের কারণে হতে পারে। তো ক্রনিক মানে কি ডিউরেশন ডিপেন্ডেন্ট, এটা হঠাৎ ড্রাগ খেলেই হবে এরকম নয়, কিন্তু সেই পার্টিকুলার ড্রাগটা দীর্ঘদিন যাবৎ অ্যাডমিনিস্ট্রেশন করতে থাকলে, টেক করতে থাকলে সেই পার্টিকুলার ড্রাগটা ইন ফিউচার যে একটা এরকম প্রবলেম আসতে পারে। ক্লিয়ার? সেটা হচ্ছে ক্রনিক। আর টাইপ ডিকে বলা হচ্ছে ডিলেড এমার্জেন্সি অফ অ্যাডভার্স এফেক্ট লং টাইম আফটার উইথড্র অফ ড্রাগ। কী বলা হচ্ছে এমার্জেন্সি অ্যাডভার্স এফেক্ট কখন দেখা দিচ্ছে? যখন অনেক পরে, অবভিয়াসলি অনেক পরে দেখা দিচ্ছে, লং টাইম আফটার অনেক সময় পরে। কখন? অনেক সময় পরে ড্রাগ অত তো সে ইউজ করছে না, ড্রাগটা ইউজ করতে করতে অনেক দিন পরে, একই ড্রাগ ইউজ করতে করতে অনেক দিন পরে যে অ্যাডভার্স এফেক্ট হচ্ছে সেটা হচ্ছে ক্রনিক, টাইপ সি। টাইপ ডি কোনটা? অনেক দিন পরেই দেখা দিচ্ছে ড্রাগ ইউজ করতে করতে, কিন্তু সেটা নয়, ড্রাগ ইউজ বন্ধ করে দেওয়ার অনেক দিন পরে দেখা দিচ্ছে। আমি আজকে একটা মেডিসিন খেতাম, 5 মাস ধরে খেয়েছি, খাওয়ার পর আমার শরীর ভালো হয়ে গেছে, মেডিসিনটা খাওয়া বন্ধ করে দিয়েছি, আমার 1 বছর পরে যে হয়তো দেখা দিচ্ছে ওই মেডিসিনটার জন্য কোনো অ্যাডভার্স এফেক্ট আসছে, তো সেটাকে বলা হচ্ছে ডিলেড, ডি দিয়ে ডিলেড। ক্লিয়ার? তাহলে কি টাইপ এ যেটা ডোজের উপর ডিপেন্ডেন্ট এবং আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবো, টাইপ বি যেটা ডোজের সাথে কোনো রকম কোনো রিলেশন নাই, ডোজ ইন্ডিপেন্ডেন্ট এবং আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যাবে না, কারো হবে কারো হবে না। টাইপ সি হচ্ছে ক্রনিক, ডিউরেশন ডিপেন্ডেন্ট অ্যাডভার্স এফেক্ট আফটার প্রোলং ট্রিটমেন্ট, অনেক দিন ধরে ট্রিটমেন্ট করার জন্য হয়েছে। টাইপ সি
এটাও ডিলেড, অনেক টাইম পরে দেখা দেবে অ্যাডভার্স এফেক্টটা, কিন্তু কি যখন ড্রাগটা উইথড্র করে নেয়, আমি তো সেই ড্রাগটাকে আর খাচ্ছিও না, টেক করছি না, অ্যাডমিনিস্ট্রেশন করছি না, তারপরেও অনেক সময় পরে দেখা দিচ্ছে ওটা ডিলেড। 4 টাইপের অ্যাডভার্স এফেক্ট আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? 4 টাইপের অ্যাডভার্স এফেক্ট আমরা পেয়ে গেলাম। এরপর আসছে টাইপ এর আন্ডারে কিছু কিছু জিনিস আছে, টাইপ এর আন্ডারে কিছু কিছু জিনিস আছে, সেগুলো আমাদেরকে পড়তে হবে। কী কী আছে? সাইড এফেক্ট পড়ে এসেছি আমরা সবাই। সাইড এফেক্ট, অ্যাডভার্স এফেক্ট কিন্তু সবাই, সাইড এফেক্টও একটা অ্যাডভার্স এফেক্ট, কিন্তু সব অ্যাডভার্স এফেক্ট মানে যে সাইড এফেক্ট হবে এটা নয়। অ্যাডভার্স এফেক্ট মানে এই সমস্ত জিনিস, কিন্তু সাইড এফেক্ট একটা কি অ্যাডভার্স এফেক্টেরই একটা পার্ট, তাই তো? তো সাইড এফেক্ট কি? আনওয়ান্টেড এফেক্ট অ্যাট থেরাপিউটিক ডোজ। এটা প্রথমেই বললাম, ডোজ ডিপেন্ডেবল এবং প্রেডিক্টেবল, ডোজের সাথে ডিপেন্ডেবল এবং প্রেডিক্টেবল, একাতে প্রেডিক্ট করা যায়। আর সাইড এফেক্টের ডেফিনেশান কি? এই টাইপ এর আন্ডারে পড়ছে কী কী? সাইড এফেক্ট, টক্সিক এফেক্ট আর ইনটলারেন্স। সাইড এফেক্টটা কি? আনওয়ান্টেড এফেক্ট, অবভিয়াসলি এরা সবাই আনওয়ান্টেড এফেক্ট, এবং কি অ্যাট থেরাপিউটিক ডোজ। আমরা যে বললাম ড্রাগের সেফটি রেঞ্জ একটা পড়ে আসলাম প্রিভিয়াস লেকচারে, সেই সেফটি রেঞ্জের মধ্যে ড্রাগ কোনো অ্যাডভার্স এফেক্ট শো করবে না, এখানে তাকে সেফটি রেঞ্জ বলা হচ্ছে, থেরাপিউটিক ইন্ডেক্স বলা হচ্ছে কোথাও কোথাও বায়োঅ্যাভেলেবিলিটি পড়ার সময় সেটাকে বলা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো বা থেরাপিউটিক রেঞ্জ বলা হচ্ছে। মানে এই রেঞ্জের মধ্যে ড্রাগের কোনো টক্সিক এফেক্ট নেই, ড্রাগটা সেফটি মার্জিন ওটা ড্রাগের। কিন্তু সাইড এফেক্ট ওই থেরাপিউটিক ডোজেও তার যদি কোনো অ্যাডভার্স এফেক্ট আসে, সেই এফেক্টটাকেই বলা হয় কি? সাইড এফেক্ট। থেরাপিউটিক ডোজ নিচ্ছি মানে এই রেঞ্জের মধ্যে ড্রাগ আছে, কিন্তু এই রেঞ্জের মধ্যে ড্রাগ নেওয়ার পরেও ড্রাগ এমন কোনো এফেক্ট শো করছে যেটা ইউজুয়ালি দেখা যায় কখন? এর উপরে চলে গেলে, কনসেন্ট্রেশনের উপরে। প্রিভিয়াস লেকচারটা দেখো ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারো এই কনসেন্ট্রেশনটা কী, এই রেঞ্জটা কী। থেরাপিউটিক ইন্ডেক্সের লেকচার যেটা আমরা আপলোড করেছি, সেটাকে বলা হচ্ছে সাইড এফেক্ট। সাইড এফেক্ট তাহলে কি? আনওয়ান্টেড এফেক্ট, অবভিয়াসলি একটা আনওয়ান্টেড এফেক্ট, এবং অ্যাট থেরাপিউটিক ডোজ, যেই ডোজে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট হয় সেই ডোজে কোনো অ্যাডভার্স এফেক্ট আসে না, কিন্তু সেই থেরাপিউটিক ডোজে যদি আনওয়ান্টেড এফেক্ট চলে আসে, সেই এফেক্টটাকে আমরা বলে দেবো সাইড এফেক্ট। সেরকমই আছে একটা টক্সিক এফেক্ট। সেরকম কি একটা এফেক্ট আছে? টক্সিক এফেক্ট। সেটা কি? আনওয়ান্টেড এফেক্ট ডিউ টু ওভারডোজ। সাইড এফেক্ট কি? আনওয়ান্টেড এফেক্ট ডিউ টু থেরাপিউটিক ডোজ। এই থেরাপিউটিক রেঞ্জের মধ্যে আমরা ড্রাগ নিচ্ছি, থেরাপিউটিক ইন্ডেক্সের যে ভ্যালু, সেই ভ্যালুর আন্ডারে আমরা ড্রাগ নিচ্ছি, তার কারণে অ্যাডভার্স এফেক্ট চলে আসছে, সাইড এফেক্ট হয়ে গেল। কিন্তু টক্সিক এফেক্ট কি? আনওয়ান্টেড এফেক্ট অ্যাট ওভারডোজ। ওভারডোজ মানে এই রেঞ্জের বাইরে, থেরাপিউটিক উইন্ডোর বাইরে যে কনসেন্ট্রেশন, তার বাইরে উল্টোপাল্টা ডোজ নেওয়ার কারণে অ্যাডভার্স এফেক্ট আসছে, সেটাকে বলেছে টক্সিক এফেক্ট। হতে পারে এই সাইড এফেক্টে যদি আমার কোনো ভমিটিং টেন্ডেন্সি আসে, টক্সিক এফেক্টও ভমিটিং টেন্ডেন্সি আসে, হতে পারে তার একই, কিন্তু পয়েন্ট আলাদা। সাইড এফেক্ট মানে আনওয়ান্টেড এফেক্ট থেরাপিউটিক ডোজের রেঞ্জের মধ্যে, কিন্তু টক্সিক এফেক্ট তখনই বলা হবে যখন সে ওভার ডোজের কারণে আনওয়ান্টেড এফেক্ট আসবে। সে থেরাপিউটিক ডোজের আন্ডারে, থেরাপিউটিক যে রেঞ্জ, থেরাপিউটিক উইন্ডোর যে ভ্যালু, আমরা জানি যে এই কনসেন্ট্রেশনের মধ্যে এই ডোজ রেঞ্জে আমরা ড্রাগ নিতে পারবো, তাহলে কোনো আনওয়ান্টেড এফেক্ট আসবে না। সেই ভ্যালুর উপরে, সেই ডোজের বাইরে সে ওভারডোজ করে নিয়েছে, তার কারণে তার কোনো অ্যাডভার্স এফেক্ট শো করছে বডিতে, সেটাকে বলা হবে টক্সিক এফেক্ট। সেরকম ইনটলারেন্স বলে একটা টার্ম আছে, সেই ইনটলারেন্স টার্মটা কি? টক্সিক এফেক্ট অ্যাট থেরাপিউটিক ডোজ। আমরা থেরাপিউটিক ডোজে ড্রাগ নিচ্ছি, এই রেঞ্জের মধ্যে ড্রাগ নিচ্ছি, কিন্তু এমন এফেক্ট শো করছে যেই এফেক্টে অ্যাজ ইউজুয়াল দেখা যায় যখন আমরা ওভারডোজ ড্রাগের নিয়ে নিই, মানে যেটা টক্সিক এফেক্ট। ওভারডোজ মানেই কি? টক্সিক এফেক্ট। তো সেরকম ব্যাপারকে বলা হচ্ছে ইনটলারেন্স। তাহলে ইনটলারেন্স কি? টক্সিক এফেক্ট। টক্সিক এফেক্ট কখন শো করছে? যখন আমরা আনওয়ান্টেড এফেক্টটা ওভারডোজের কারণে চলে আসছে, ওভারডোজের কারণে থেরাপিউটিক রেঞ্জের বাইরে আমরা ড্রাগ নিয়ে নিচ্ছি। ইনটলারেন্স কি? টক্সিক এফেক্ট শো করছে, কিন্তু টক্সিক এফেক্টটা ওভারডোজের কারণে নয়, আমরা থেরাপিউটিক ডোজ নিচ্ছি, মানে এই ভ্যালুর আন্ডারে, এই রেঞ্জের আন্ডারে আমরা ডোজ নিচ্ছি, তারপরেও এমন এফেক্ট শো করছে যেই এফেক্টটা অ্যাকচুয়ালি আসে যখন আমরা ড্রাগের ওভারডোজ নিয়ে নিই, সেটাকে বলা হচ্ছে ইনটলারেন্স। সেটাকে কী বলা হচ্ছে? ইনটলারেন্স। ক্লিয়ার? 3টে শব্দ বারবার বলছি, আরেকবার রিপিট করছি। সাইড এফেক্ট যেটা আনওয়ান্টেড এফেক্ট একটা, কিন্তু কখন দেখা দিচ্ছে? থেরাপিউটিক ডোজে।
টক্সিক এফেক্ট কি? এইটুকু আনওয়ান্টেড এফেক্ট কখন দেখা দিচ্ছে? কিন্তু যখন আমরা ওভারডোজ নিয়ে নিচ্ছি ড্রাগের। ইনটলারেন্স কখন? একটা টক্সিক এফেক্ট কখন শো করে? ওভারডোজ নিলে। কিন্তু থেরাপিউটিক ডোজে কী দেখা দেয়? সাইড এফেক্ট। কিন্তু ইনটলারেন্স কি? টক্সিক এফেক্ট একটা, যেটা কখন দেখা দেয়? টক্সিক এফেক্ট ওভারডোজের কারণে। কিন্তু এই টক্সিক এফেক্ট যেটাকে ইনটলারেন্স বলা হচ্ছে, সেটা কখন দেখা দিচ্ছে? থেরাপিউটিক ডোজে ড্রাগ নেওয়ার পরেও। তাহলে এরা সবাই কিসের আন্ডারে পড়ছে? টাইপ এ, যেগুলো সব ডোজ ডিপেন্ডেবল এবং প্রেডিক্টেবল। খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এমসিকিউ এখান থেকে কোশ্চেন আসে। ক্লিয়ার? চলো নেক্সট, টাইপ বি। টাইপ বিকে কী বলা হচ্ছে? বিজারে এফেক্ট পড়ে আসলাম, যেটা ডোজের ইন্ডিপেন্ডেন্ট এবং আনপ্রেডিক্টেবল। ডোজের সাথে কোনো রিলেশান নেই, ডোজ কম নিলাম বেশি নিলাম কোনো সম্পর্ক নেই, এবং আমরা আগে থেকে প্রেডিক্ট করতে পারবোই না। এখানে আমরা প্রেডিক্ট করতে পারবো যে আগের থেকে এরকম প্রবলেম আসতে পারে, পেশেন্টকে আমরা তাকে কনসার্নের জন্য বলতেও পারি যে এরকম হতে পারে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, ভয় পাবেন না। এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপারই নয়, ডোজের সাথে কোনো রিলেশান নেই, ওভার ডোজেও হতে পারে, এমনি ডোজের সাথে কোনো সম্পর্ক নেই এবং আনপ্রেডিক্টেবল। তো এখানে কী কী জিনিস আছে? এখানে আছে আয়োডোসিনক্রেসি। তাহলে পরীক্ষায় কোশ্চেন দেয় যে আয়োডোসিনক্রেসি টাইপ বি, টাইপ এ, টাইপ সি, টাইপ ডি, হুইচ টাইপ অফ অ্যাডভার্স এফেক্ট? তাহলে কোন টাইপের? টাইপ বি অ্যাডভার্স এফেক্ট। কী বলছে এটা? জেনেটিক্যালি ডিটারমাইন্ড অ্যাবনর্মাল রিঅ্যাক্টিভিটি টু এ কেমিক্যাল। আয়োডোসিনক্রেসি কাকে বলে? জেনেটিক্যালি যদি কোনো প্রবলেম আসে, তো এই কারণে এরা প্রেডিক্টেবল নয়, প্রতিটা পেশেন্টে দেখা যাবে না, কোনো পার্টিকুলার জিনের পার্টিকুলার কোনো পপুলেশনের পেশেন্টের ক্ষেত্রেই দেখা দিতে পারে, তাদের জিনে হয়তো এমন কোনো জিনিস আছে যার কারণে ডার্ক টক্সিক এফেক্ট বা আদার্স অ্যাডভার্স এফেক্ট শো করছে। সবার হচ্ছে না ওই কারণে, জেনেটিক্যালিভাবে কোনো অ্যাবনর্মালিটি থাকার কারণে সেই জিনে হয়তো ড্রাগ শ্যুট করছে না, তার কারণে প্রবলেম আসছে, সেটাকে আয়োডোসিনক্রেসি। পরীক্ষায় কোশ্চেন দেয় যে আয়োডোসিনক্রেসি কী? তাহলে আয়োডোসিনক্রেসি কি? এটা জেনেটিক্যালি অ্যাবনর্মাল কন্ডিশন, genetically determined abnormal reactivity to a drug, to a chemical, etc. Clear? অ্যালার্জিক রিয়াকশান কজড বাই পেনিসিলিন। পেনিসিলিন অ্যালার্জিক রিয়াকশান কজ করে, আমরা পড়ে এসেছি অ্যান্টিবায়োটিক, যেখানে দেখেছি পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিক, সেটা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান কজ করে। সবার ক্ষেত্রে কজ করবে না, কোনো কোনো পার্টিকুলার পেশেন্টে কজ করতে পারে, সবার কজ করবে না, কারো করবে কারো করবে না, ডোজের সাথে কোনো রিলেশানই নেই। কম ডোজও কারো করছে, কাউকে বেশি ডোজ দিয়ে দেওয়া হচ্ছে, তার সাথেও তার কোনো হাইপার সেন্সিটিভ রিয়াকশান আসছে না, কাউকে অল্প ডোজ দিয়ে দেওয়া হয়েছে, তাতেই তার রিয়াকশান শো করে দিচ্ছে বডিতে। ডোজের সাথে কোনো রকম কোনো রিলেশান নেই, ঠিক আছে? তো সেইটা হচ্ছে আমাদের টাইপ বি। তা টাইপ বির আন্ডারে দুটো কোশ্চেনও পরীক্ষায় দেখা যায় ইম্পর্টেন্ট, যে আয়োডোসিনক্রেসি হুইচ টাইপ অফ অ্যাডভার্স এফেক্ট, বা পেনিসিলিন কজ অ্যালার্জিক রিয়াকশান হুইচ টাইপ অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশান, বলে টাইপ এ, টাইপ বি, টাইপ সি এরকম অপশান দেবে। তো টাইপ বি অ্যাডভার্স এফেক্ট আমাদেরকে মনে রাখতে হবে, কারণ বললাম ডোজের সাথে কোনো রিলেশান নেই, কোনো পেশেন্টের হবে কোনো পেশেন্টের হবে না, কাউকে কম ডোজ দেওয়ার কারণেও হয়ে যাচ্ছে, কাউকে বেশি ডোজ দিচ্ছি তাও কোনো রকম অ্যাডভার্স এফেক্ট আসছে না। ক্লিয়ার? ক্রনিক এফেক্ট প্রলং ট্রিটমেন্টের জন্য হতে পারে, যেমন এনএসআইডি ক্লাসের ড্রাগকে যদি লং টার্ম ইউজ করা হয় তাহলে পেপটিক আলসার হতে পারে পেশেন্টের, তো সেটা একটা ক্রনিক এফেক্ট আমরা পড়েছি, বা তোমরা সবাই এটা মোটামুটি না পড়লেও তোমরা এই জিনিসটার সাথে পরিচিত, যে বিভিন্ন পেন কিলার আমরা প্যারাসিটামল, আইবুপ্রোফেন, ইন্ডোমিথাসিন, অ্যাসপিরিন, সেলোকক্সিব, এ সমস্ত যে ড্রাগ আছে যারা পেন কিলার হিসেবে আমরা ইউজ করি, নিমিসুলাইড, তারা খেলে আমাদের এই প্রবলেম আসতে পারে। আমরা একটাই আগে থেকে গ্যাস্ট্রিক যে ট্যাবলেটগুলো আছে সেগুলো আগে খেয়ে নিই সকালবেলা খালি পেটে, সবাই মোটামুটি এই সম্পর্কে আইডিয়া আছে। তো সেটা একটা ক্রনিক এফেক্ট, সি টাইপ সি অ্যাডভার্স এফেক্টের এক্সাম্পল। ডিলেড যেমন সিভিয়ার হাইপার টেনশন, রেস্টলেস, সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি মে ওকার শর্টলি আফটার ডিকন্টিনিউ ক্লোডিন। ক্লোডিন একটা আমরা দেখেছি সেন্ট্রালি অ্যাক্টিং বেস করে একটা ড্রাগ, যেটা হাইপার টেনশন ট্রিটমেন্টে ইউজ করা হয়, যেটা হাইপার টেনশন ট্রিটমেন্ট ইউজ করে আলফা 2 অ্যাগোনিস্টের আন্ডারে পড়ে, আমরা পরে পড়ব। তো সেই ড্রাগটা খাওয়ার কারণে মানে ড্রাগ ট্রিটমেন্টের জন্য ইন ফিউচার যে সিভিয়ার হাইপার টেনশন হয়ে যেতে পারে, রেস্টলেস, কোনো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হতে পারে, এই সমস্ত প্রবলেমগুলো ইন ফিউচার আসতে পারে। একটা এক্সাম্পল, একটা তত ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে টাইপ ডি এর আন্ডারে কী পড়ে জিনিসটা।
এক্সাম্পলটা মনে রাখার কোনো দরকার নেই, এরকম অনেক এক্সাম্পল আছে, জাস্ট আমি একটা দিয়ে রাখলাম। কিন্তু এইখানে টাইপ বি এর টাইপ এ, টাইপ বি, টাইপ সি এগুলো মনে রাখতে হবে। আমরা বিভিন্ন ড্রাগের পড়বো ইন ফিউচার ক্লাসের আন্ডারে, যে কোন ড্রাগ কি অ্যাডভার্স এফেক্ট শো করে, তার কি সাইড এফেক্ট আছে, বিভিন্ন ড্রাগের বিভিন্ন সাইড এফেক্ট আছে। তোমরা অলরেডি যদি কেউ, আমরা বলেছি বারবার যে তোমরা জেনারেল ফার্মাকোলজি যেমন পড়ছো তার সাথে কেমোথেরাপি এজেন্টের যে প্লেলিস্ট আছে সেইটাও দেখা শুরু করো। তো সেখানে তোমরা যদি যারা দেখেছো তারা দেখতে হবে, ওখানে আমরা ডিসকাস করেছি কি পেনিসিলিন কি অ্যাডভার্স এফেক্ট শো করে, সালফোনামাইড কি অ্যাডভার্স এফেক্ট, ক্লোরামফেনিকল কি অ্যাডভার্স এফেক্ট শো করে, টেট্রাসাইক্লিন কি অ্যাডভার্স এফেক্ট শো করে, অ্যামাইনোগ্লাইকোসাইড কি অ্যাডভার্স এফেক্ট শো করে, পড়েছি না? অ্যামাইনোগ্লাইকোসাইড অটোটক্সিসিটি কজ করে, ক্লোরামফেনিকল বোন ম্যারো ডিপ্রেশন কজ করে, গ্রে বেবি সিনড্রোম কজ করে, এরকম টাইপের জিনিস। ক্লিয়ার? আই হোপ তোমরা অ্যাডভার্স এফেক্টের কনসেপ্ট বুঝতে পারলে, এবং অ্যাডভার্স এফেক্ট, সাইড এফেক্ট, টক্সিক এফেক্ট, ইনটলারেন্স কী এবং এদের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটাও তোমরা বুঝতে পারলে, যে একই জিনিস নয় বাট একই জায়গাতে ইউজ করা হয় অবভিয়াসলি। এরপর আসছে অ্যালার্জিক রিয়াকশান। এই যে বললাম হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, যাকে বলা হয় অ্যালার্জিক রিয়াকশান। তো সেই অ্যালার্জিক রিয়াকশান বিভিন্ন টাইপে বিভক্ত। একটা হচ্ছে হিউমেরাল বলা হয়, একটা কি বলা হয় সেল মিডিয়েটেড, একটা হচ্ছে হিউমেরাল, একটা সেল মিডিয়েটেড। টোটাল হাইপার সেন্সিটিভ রিয়াকশান 4টে টাইপের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টোটাল হাইপার সেন্সিটিভ রিয়াকশান কয় টাইপের? তাহলে 4 টাইপের, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, যাদেরকে বলা হয় হিউমেরাল। আর টাইপ 4টাকে কী বলা হয়? সেল মিডিয়েটেড। কারণ সেল মিডিয়েটেড কেন বলা হয়? এই টাইপ 4 হচ্ছে আমাদের টি লিম্ফোসাইটের জন্য হয়। টি লিম্ফোসাইটকে আমরা পড়ে এসেছি ব্লাডে, যে টি লিম্ফোসাইট সেল মিডিয়েটেড ইমিউনিটির জন্য রেসপন্সিবল, যেটা মেমোরি টি সেল। তো টাইপ 4 যেটা অ্যাডভার্স এফেক্ট, সেটা হচ্ছে সেল মিডিয়েটেড, মানে টি সেলের উপর নির্ভরশীল, প্রোডাকশান অফ ওভার টি লিম্ফোসাইটের জন্য হতে পারে। টি লিম্ফোসাইট কোথায় প্রডিউস হয়? বোন ম্যারোতে প্রডিউস হচ্ছে। একটা হোয়াইট ব্লাড সেল, আমাদের যে আমাদের যে ডব্লিউবিসি আছে, সে ডব্লিউবিসির দুটো টাইপের হয়, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট, শর্টে লিখছি আমরা গ্র্যানুলোসাইট, একটা কি, এটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। যারা দেখোনি ব্লাডের লেকচার অবশ্যই দেখে নিও, আপলোড করে আছে চ্যানেলে ব্লাড। সেই গ্র্যানুলোসাইটের আন্ডারে পড়ে নিউট্রোফিল, বেসোফিল, ইওসিনোফিল। আর অ্যাগ্র্যানুলোসাইটের আন্ডারে কী কী পড়ে? মনোসাইট আর লিম্ফোসাইট। এই লিম্ফোসাইট আবার দুটো টাইপে বিভক্ত, একটা হচ্ছে টি লিম্ফোসাইট, একটা হচ্ছে বি লিম্ফোসাইট। এই টি লিম্ফোসাইটকে বলা হয় সেল মিডিয়েটেড ইমিউনিটি, যারা মেমোরি সেল হিসেবে কাজ করে। আর বি লিম্ফোসাইট কী করে? প্রোডাকশান করে কিসের? অ্যান্টিবডির প্রোডাকশান করে। আমাদের অ্যান্টিবডি কী কী আছে? 5 টাইপের অ্যান্টিবডি আছে, আইজিজি, আইজিই, আইজিএ, আইজিএম, আইজিডি। এই যে টোটাল 5 টাইপের অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডি প্রডিউস কে করে? বি লিম্ফোসাইট। এবং টি লিম্ফোসাইট কী করে? এদেরকে অ্যান্টিবডি প্রোডাকশান করার জন্য কী করে? হেল্প করে, বা প্রোডাকশান করতে কমান্ড করে বলা হয়। এরা দায়িত্ব দেয়, অর্ডার দেয়, তার কারণে বি লিম্ফোসাইট প্রডিউস করে। এবং এরা টি লিম্ফোসাইট মেমোরি হিসাবে কাজ করে, যে কোন অ্যান্টিবডি কী কাজ করছে, এরকম ইনফেকশন হয়েছিল বডিতে, সেই টাইমে একটা সব অ্যান্টিবডি এসে সেই ইনফেকশানটাকে মারার জন্য এসেছিলো, কিন্তু একটা অ্যান্টিবডি মারতে পেরেছিলো, সেই অ্যান্টিবডিটার নাম কি, সেই ওইটা মনে রাখার কাজ শরীরে টি লিম্ফোসাইটের। কারণ ইন ফিউচার যখন আবার সেম ইনফেকশন হবে, তখন আর সব অ্যান্টিবডি মিলে মারতে যাবে না, টি লিম্ফোসাইট বলে দেবে এই তুই যা, তুই একেবারে মেরেছিলি, তুই যা এরপর মারতে। এইভাবে তাকে গাইড করবে, তাকে অর্ডার দেবে, তখন সে কেবলমাত্র সেই অ্যান্টিবডিটাই তাকে মারতে যাবে। তো এগুলো আমরা ব্লাড লেকচারে ডিসকাস করেছি। এরা সবাই কোথায় তৈরি হয়? বোন ম্যারোর মধ্যে তৈরি হয়। কিন্তু টি লিম্ফোসাইট কেবলমাত্র কোথায় তৈরি হয়? বোন ম্যারোতে তৈরি হয়। কিন্তু এর ম্যাচুরেশন কোথায় হয়? থাইমাস গ্ল্যান্ডে। থাইমাস গ্ল্যান্ড, যেখানে থাইমোসিন হরমোন সিক্রেশন হয়, সেই থাইমোসিন হরমোনের প্রেজেন্টে থাইমাস গ্ল্যান্ডে এই টি লিম্ফোসাইটের ম্যাচুরেশন হয়, মানে এ বড় হয় সেখানে। আর এই থাইমাস গ্ল্যান্ড আফটার পোভার্টি এর ফাংশন করা বন্ধ করে দেয়, ওইখানে টি লিম্ফোসাইটও ম্যাচিওর হতে পারে না, ওইখানে ভ্যাকসিন সব বিফোর 14 ইয়ার্সের মধ্যে সব দিয়ে দেওয়া হয়, কারণ 14 ইয়ার্সের পরেই আমাদের থাইমাস গ্ল্যান্ড থাকে না, কাজ করে না, টি লিম্ফোসাইটও ম্যাচুরেশন হতে পারবে না। তো আগে থেকে সমস্ত যা মেমোরিজ, যা মনে করার ব্যাপার, সব ছোটোবেলায়
দিয়ে দেওয়া হয়। ছোটোবেলাতে যে যত বাইরে খেলাধুলা করবে, যত হবে তত সব ইমিউনিটি স্ট্রং হবে। এখনকার বাচ্চাদের যেহেতু বাইরে ঘুরে বেড়াচ্ছে না, এসিতে আছে, এই ব্যাপার, এই কারণে ইনফেকশান বেশি হয়ে যাচ্ছে। যাই হোক, আলাদা টপিক, তোমরা দেখতে চাইলে ব্লাড লেকচারটা দেখে নিও, এখানে আর এগাচ্ছি না এই ব্যাপারে। তো হিউম্যানাল হচ্ছে তাহলে বি লিম্ফোসাইট। এখানে যে অ্যান্টিবডি তৈরি হয়, সে সমস্ত অ্যান্টিবডির ওভার প্রোডাকশানের জন্যে বিভিন্ন রকমের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান হয়, সেগুলো হচ্ছে হিউমেরাল। যেমন আছে টাইপ এ, যার নাম হচ্ছে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান। মোস্ট ইম্পর্ট্যান্ট, এই টেবিলগুলো বারবার বলছি, মনে রাখতে হবে, প্রতিটা টেবিল পড়তে হবে। ইজিলি তোমাদেরকে বুঝে দেওয়া হচ্ছে কনসেপ্ট, কোশ্চেন কিন্তু এখান থেকে আছে। টাইপ একে কী বলা হয়? অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান। কোন অ্যান্টিবডি রেসপন্সিবল? আইজিই অ্যান্টিবডি রেসপন্সিবল। টাইপ টুকে বলা হয় ব্লাড সাইটোলাইটিক রিয়াকশান। টাইপ টুকে কী বলা হয়? ব্লাড সাইটোলাইটিক রিয়াকশান। যেখানে কোন অ্যান্টিবডি রেসপন্সিবল? আইজিজি আর আইজিএম। টাইপ থেকে কী বলা হয়? কমপ্লেক্স অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড রিয়াকশান, যাকে কী বলা হয়? অ্যানাদার নেম আর্থাস রিয়াকশান। এগুলো সব এদের নামগুলো মনে রাখতে হবে। বলা হবে আর্থাস রিয়াকশান কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানকে বলা হয়, তখন বলে দিতে হবে অ্যান্সার তোমাকে। তুমি এখানে পড়েছো, তুমি জানো টাইপ 3 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশানকে বলা হয় আর্থাস রিয়াকশান, যেমন আইজিজি অ্যান্টিবডির জন্য হয়। আর টাইপ 4 বললাম ডিলেড হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান বলা হয় টাইপ 4কে, যেটা প্রোডাকশান অফ টি লিম্ফোসাইটের জন্য হয়ে থাকে। ক্লিয়ার? প্রোডাকশান অফ টি লিম্ফোসাইটের জন্য হয়ে থাকে এই টাইপের অ্যালার্জিক টাইপের রিয়াকশান। অ্যালার্জিক রিয়াকশান ক টাইপের? 4 টাইপের। টাইপ এ, এ নয়, এগুলো সব অ্যাডভার্স ইফেক্ট। টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 1, টাইপ 2, টাইপ 3কে বলা হয় হিউমেরাল, আর টাইপ 4কে বলা হয় সেল মিডিয়েটেড। সেল মিডিয়েটেডটা টি লিম্ফোসাইটের জন্য, অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান হচ্ছে টাইপ 1, যেটা আইজিই অ্যান্টিবডির জন্য রেসপন্সিবল। জিলেটের অলরেডি কোশ্চেন, জিলেট লেভেলেই কোশ্চেন এখান থেকে এসেছে, হিস্টামিন কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান শো করে? হিস্টামিন কোন টাইপের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান শো করে? হিস্টামিন শো করে এই টাইপ 1 টাইপের হাইপার সেন্সিটিভিটি রিয়াকশান, যাকে বলা হয় অ্যানাফাইল্যাকটিক রিয়াকশান। আইজিই অ্যান্টিবডির জন্য হয়ে থাকে এই হিস্টামিনের রিয়াকশান। অলরেডি জিলেটেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে, বারবার বলছি, যেখানে সিলেবাস ডিপ্লোমা ইন ফার্মাসি, বিফার্ম, যেখানে ফার্মাকোলজি সাবজেক্টটা আছে, সেখানে কোশ্চেন মাস্ট আসে এখান থেকে। আই থিঙ্ক তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। আমরা যখন ওভার চ্যাপ্টার কমপ্লিট করার পর আমরা স্টাডি করব এমসিকিউ, তখন তোমরা দেখতে হবে যে তোমরা যা কনসেপ্ট পড়েছো, যা তোমরা গেন করেছো, তার উপরে সব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারে এসেছে, তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবে। ক্লিয়ার? চলো, আচ্ছা, এখানে যে আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাডভার্স এফেক্ট, কোন লং টার্ম যদি কোনো টাইপের অ্যাডভার্স এফেক্ট হয়, কোন ড্রাগ কি অ্যাডভার্স এফেক্ট শো করছে, তো সেইটাকে স্টাডি করার জন্য কিন্তু আমরা ক্লিনিক্যাল ট্রায়ালের ফেজ 4 করে থাকি। ক্লিনিক্যাল ট্রায়াল আমরা কিন্তু পড়ে এসেছি, এই প্লে লিস্টে আমরা অ্যাড করে দেবো, যারা দেখুন অবশ্যই দেখে নেবে। যেখানে আমরা দেখেছি ফেজ 4কে বলা হয় ফার্মাকো ভিজিলেন্স, যেটা পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স যাকে বলা হয়, যেটা ওভারঅল পপুলেশনের ড্রাগকে মার্কেটিং করে দেওয়া হয়, সেখান থেকে ডাটা নেওয়া হয় যে ড্রাগের লং টার্ম কোনো অ্যাডভার্স এফেক্ট আছে নাকি, যেখানে কোনোরকম কোনো এথিক্যাল ক্লিয়ারেন্সের দরকার পড়ে না, কারণ আমরা আর ল্যাবে পারফর্ম করছি না। ড্রাগকে আমরা এখন পারফর্ম কোথায় করতে দিয়ে দিয়েছি? মার্কেটে ছেড়ে দিয়েছি, যেখানে হিউজ পপুলেশন আছে, হিউজ কনজিউমার আছে, যারা ওই ড্রাগকে কনজিউম করার পর যদি কোনো অ্যাডভার্স এফেক্ট আসে, সেটাকে স্টাডি করতে হবে। যদি কোনো লং টার্ম অ্যাডভার্স এফেক্ট দেখতে পাই, যে কোনো ভাইটাল অ্যাডভার্স এফেক্ট শো করছে, তাহলে সেই ড্রাগটাকে মার্কেট থেকে তুলে নেওয়া হবে ফের। কিন্তু ছোটোখাটো যদি ভমিটিং, নজিয়া এটসেট্রা সামান্য টাইপের অ্যাডভার্স এফেক্ট হয়, বা কোনো রেয়ার পপুলেশনে দেখা যায়, একটা দুটো পপুলেশনে দেখা যায়, তাহলে সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু অনেক পার্সেন্টেজে যদি বেশি হয়, তখন তুলে নেওয়া হয় মার্কেট থেকে ড্রাগকে। আমরা ক্লিনিক্যাল ট্রায়ালে পড়ে এসেছি, যেখানে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ফেজ 4 এ সমস্ত ফেজ আছে ড্রাগের। আই থিঙ্ক তোমরা দেখোনি, বা যারা দেখেছো তারা এই ব্যাপারে অবগত আছো। আচ্ছা, নেক্সট টপিক, কিছু ইম্পর্টেন্ট ডেফিনেশান, লাস্ট কিছু ডেফিনেশান আমাদের বাকি আছে, এই ডেফিনেশানগুলো আমরা পড়ে নিই, তারপরে আমরা রিসেপ্টর ফার্মাকোলজিতে এন্ট্রি করে যাব, যেটা মেন, এবং তারপরেই আমরা আস্তে আস্তে ফার্মাকোলজির ডেপথের দিকে আস্তে আস্তে এগাতে শুরু করব, সিএনএস, ইএনএস, আদার্স সব চ্যাপ্টারের দিকে।
ড্রাগ ডোজেস কাকে বলে? ডোজ সম্পর্কে আমাদের নিশ্চয়ই আইডিয়া আছে, ফার্মাসিউটিক্সে পড়েছি যে কতটা ডোজ রিকোয়ারমেন্ট হয়। আর আমরা লাস্ট বা প্রিভিয়াস লেকচারে আমরা দেখেছি ড্রাগের থেরাপিউটিক ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হতে থাকে ড্রাগের ডোজের উপর। কেন একটা ড্রাগ শুধু একটা ট্রিটমেন্টে ইউজ করা হয় এরকম নেই, অনেক ড্রাগ আছে যারা মাল্টিপল ট্রিটমেন্টে ইউজ করা হয়। তো ডোজও সেরকম চেঞ্জ হয়। ডোজ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ এ ড্রাগ, একটা ড্রাগের অ্যামাউন্ট নিড যেটা প্রয়োজন টু প্রডিউস এ সার্টেন ডিগ্রি অফ রেসপন্স ইন এ গিভেন পেশেন্ট। একটা পেশেন্টের একটা বলেছিলাম না মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, একটা সামান্য ডোজ দরকার পড়ে যার কারণে রেসপন্স আসবে, না সেটাকে ডোজের আন্ডারে নেওয়া চলবে না। তো সেই পার্সেন্টেজ কত অ্যামাউন্ট ড্রাগ নিচ্ছি সেটাকে বলা হয় ডোজ, এবং এই ডোজ কিন্তু এরকম হতে পারে। যেমন বলেছিলাম অ্যাসপ্রিন এক্সাম্পল হিসেবে দিয়েছিলাম, অ্যাসপ্রিন এনএসআইডি ক্লাসের ড্রাগ যেটা বিভিন্ন হেডেক ট্রিটমেন্টে বিভিন্ন পেন ট্রিটমেন্টে ইউজ করা হয়ে থাকে। তার সাথে এই অ্যাসপ্রিন আবার আমরা অ্যান্টি প্লেটলেট অ্যাক্টিভিটি এর মধ্যে আছে, অ্যান্টি প্লেটলেট অ্যাক্টিভিটি এর মধ্যে আছে। আবার এই অ্যাসপ্রিনকে আমরা দেখেছি ইউজ করতে রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্টে। আমরা পড়বো কী জিনিসগুলো। তো একই ডোজ নয়, বিভিন্ন ট্রিটমেন্টের জন্য তার আলাদা ডোজ হয়ে থাকে। তো ডোজের ভ্যালু কিন্তু চেঞ্জ হতে থাকে, তার সাথে থেরাপিউটিক ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হতে থাকে তার অ্যাকর্ডিং টু ড্রাগ ইউজ। ক্লিয়ার? আচ্ছা, কিউমুলেশন কি? এনি ড্রাগ উইল কিউমুলেট ইন দ্য বডি ইফ রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ মোর দ্যান দ্য রেট অফ এলিমিনেশন। আমরা পড়েছি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন করা হয়, অ্যাবজর্পশন হয়, ডিস্ট্রিবিউশন হয়, মেটাবলিজম হয়, আর এক্সক্রিয়েশন হয় ড্রাগের। কিন্তু ড্রাগের যদি এক্সক্রিয়েশন কম হয় কিসের থেকে? অ্যাডমিনিস্ট্রেশনের থেকে। তাহলে কী হবে? আমরা নিচ্ছি 100 mg ড্রাগ, 50 mg বাইরে বেরিয়ে গেছে, বেরানোর আগেই আমরা ফের 100 mg, আমরা ঠিকঠাক করে হাফ লাইফ ক্যালকুলেট করছি না, কতটা সময় পর ড্রাগ 50% বডি থেকে এলিমিনেট হয়ে যাবে। হাফ লাইফ পড়ে এসেছি না আমরা, ঠিকঠাক করে ক্যালকুলেট না করে উল্টো পাল্টা যখন হোক আমরা মেডিসিন খেয়ে নিচ্ছি। এতে কী হবে? ড্রাগ বডিতে বাইরে এক্সক্রিন না হয়ে বডিতে অ্যাকুমুলেট হতে শুরু করবে, বডিতে প্রেজেন্ট হয়ে যাবে, ব্লাড কনসেন্ট্রেশন তার বাড়তে শুরু করবে, তার কারণে বিভিন্ন টক্সিক এফেক্টও আসতে পারে। এই কারণে বডি থেকে ড্রাগকে মেটাবলিজম হয়ে যাওয়ার পর এক্সক্রিয়েট হয়ে যাওয়া ম্যান্ডেটরি। তো সেই বডিতে যদি ড্রাগ অ্যাকুমুলেট হতে শুরু করে সেই অ্যাকুমুলেশন বলা হয়। ক্লিয়ার? প্লাসিবো ড্রাগ, প্লাসিবো ড্রাগ আই থিঙ্ক অলরেডি ডেফিনেশন ডেসক্রাইব করা আছে। তাকে কী বলা হয়? যাকে বলা হয় ডামি মেডিসিন, যার কোনো রকম কোনো ফার্মাকো ডাইনামিক্স বা কোনো রকম কোনো অ্যাকচুয়ালি এর কোনো ইনার্ট সাবস্টেন্স একটা, যার কোনো রকম কোনো অ্যাকশান নেই, একটা জাস্ট মেডিসিনের সাথে তাকে দিয়ে দেওয়া হয়, যার কোনো রকম কোনো ফার্মাকোলজার এফেক্ট নেই, যাকে ডামি মেডিসিন বলা হয়। তাহলে ডামি মেডিসিন কাকে বলা হয়? প্লাসিবো ড্রাগ, যার কোনো রকম কোনো অ্যাকশান নেই। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউতে দেখতে হবে কোশ্চেন। যেরকম নোসিবো কি? প্লাসিবোরও ভাই, কিন্তু এর মধ্যে কি আছে? অ্যাকশান আছে, এর মধ্যে অপোজিট টাইপের থেরাপিউটিক টাইপের অ্যাকশান আছে, কিন্তু প্লাসিবোর মধ্যে কোনো অ্যাকশান ছিল না। ঠিক আছে, এর কিন্তু সামান্য হলেও কোনো অ্যাকশান আছে, যাকে বলা হয় নোসিবো ড্রাগ। ক্লিয়ার? চলো নেক্সট, টলারেন্স। টলারেন্স ইম্পর্টেন্ট কনসেপ্ট। টলারেন্স কি? ইটস রেফার্স টু বি রিকোয়ার্ড অফ হায়ার ডোজ অফ এ ড্রাগ টু প্রডিউস এ গিভেন রেসপন্স। র্যাবিটস আর টলারেট টু অ্যাট্রোপিন। এটা এর জাস্ট লাইনটা কেন লিখে রেখেছি, এটা বিভিন্ন কোশ্চেনে দেখা যায় যে র্যাবিট কোন ড্রাগের সাথে টলারেন্ট হয়ে যায়, অ্যাট্রোপিনের সাথে। টলারেন্স জিনিসটা কি? আগে ধরো এক্সাম্পল হিসাবে দিচ্ছি, একটা পেশেন্টের কিছু প্রবলেম হয়েছিল, এটা একটা পেশেন্ট, এর কোনো প্রবলেম হয়েছে এনি টাইপ অফ ডিজিজ, সেই ডিজিজটা ট্রিটমেন্ট করার জন্য সে একটা ড্রাগ খেত 100 mg করে পার ডে। একটা পেশেন্ট যার কোনো একটা প্রবলেম হয়েছে, কোনো একটা ডিজিজ হয়েছে, যার কারণে সে কী করতো, সে 100 mg একটা ড্রাগ প্রতিদিন খেত তার প্রবলেমটা ঠিক করার জন্য। কিন্তু এমন একটা কন্ডিশন হয়ে গেছে, সেই সেম তার হয়তো কন্ডিশন হিসেবে বলছি, তার বিপি প্রতিদিন 140 হয়ে যেত, সে প্রতিদিন এই মেডিসিনটা খাওয়ার পরে তার বিপি 120-তে ফিরে আসতো, যে নর্মালি 120 বা 80-তে ফিরে আসতো। কিন্তু এমন একটা কন্ডিশান চলে আসলো, এই 120 বিপি ফিরিয়ে আনার জন্য তাকে এখন ডোজ বাড়িয়ে 150 mg খেতে হচ্ছে। বুঝতে পারলাম? একটা পেশেন্টের বিপি বেড়ে গেছিলো 140, সে প্রতিদিন একটা মেডিসিন খেত 100 mg করে, তাহলে তার বিপি কমে নর্মালে 120-তে ফিরে আসতো। কিন্তু
কিছু সময় এই মেডিসিনের ট্রিটমেন্ট চলার পরে কী দেখা গেল যে ওই পেশেন্টের এখন বিপি 140 থেকে 120 কমে আনার জন্য আর 100 mg ড্রাগ কাজ করছে না, এখন তাকে 150 mg ড্রাগ খেতে হচ্ছে, 150 mg। তখন বলে নেওয়া হবে এটাকে টলারেন্স হয়ে গেছে ড্রাগটা। ওটা দেখো লেখা আছে ইট রেফার্স টু এ রিকোয়ারমেন্ট হায়ার ডোজ, একটা হায়ার ডোজ দরকার পড়ে ড্রাগ টু প্রডিউস দ্য গিভেন রেসপন্স। যে আগে যে রেসপন্সটা হতো সেই রেসপন্সটা এখন পেতে গেলে তাকে হায়ার ডোজ রিকোয়ারমেন্ট হচ্ছে, সেটা কী বলা হচ্ছে ড্রাগের টলারেন্স বলা হচ্ছে। ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু। ট্যাকিফাইলেক্সিস কি? ট্যাকিফাইলেক্সিস ডেফিনেশন কি বলছে, ইটস রেফার্স টু র্যাপিড ডেভেলপমেন্ট অফ টলারেন্স। এই যে টলারেন্স তৈরি হচ্ছে এইটা যদি র্যাপিড তৈরি হয় সেটাকে বলা হচ্ছে ট্যাকিফাইলেক্সিস। ট্যাকিফাইলেক্সিস ইজ রেফার্স টু র্যাপিড ডেভেলপমেন্ট অফ টলারেন্স ওয়েন ডোজেস অফ এ ড্রাগ রিপিটেড ইন কুইক সাকসেশন রেজাল্ট ইন মার্কেট রিডাকশন অফ রেসপন্স। এই রেসপন্সটাও তো আগে দেখা যেত কোনো পেশেন্টের 1 বছর ট্রিটমেন্ট করার পর দেখা দিচ্ছে, কিন্তু এটা যখন হঠাৎ 2 মাস খাওয়ার পরে হয়ে যাচ্ছে, যত র্যাপিড ডেভেলপ হবে এই টলারেন্সটা সেটাকে বলা হচ্ছে ট্যাকিফাইলেক্সিস টার্ম দিয়ে দেওয়া হচ্ছে। ড্রাগ রেজিস্ট্যান্স, এটা তো অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারে আমরা ভালো করে ডেসক্রাইব করেছি, অবশ্য দেখে নিও। ইটস রেফার্স টু টলারেন্স অফ মাইক্রো অর্গানিজম টু ইনহিবিটরি অ্যাকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল। একটা অ্যান্টিবায়োটিক, এটা একটা ধরো ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা একটা ড্রাগ নিচ্ছি, এই ব্যাকটেরিয়াকে মারার জন্য আমরা একটা ড্রাগ নিই, একটা ড্রাগ, এটা একটা ড্রাগ, কোনো একটা ক্যাপসুল ধরো, এই অ্যান্টিবায়োটিকটাকে মারতো, এই ব্যাকটেরিয়াটাকে সে কিল করে দিত। কিন্তু একটা টাইম পর এই ড্রাগটার এই ব্যাকটেরিয়াটাকে মারতে পারবে না, কারণ এই ব্যাকটেরিয়াটা এমনভাবে নিজেকে তৈরি করে নিবে যাতে এই ড্রাগটা তাকে মারতে না পারে। কারণ ব্যাকটেরিয়া, আমার বিপি বেড়ে গেছে, বিপিতে কোনো কেউ নেই, মানে বিপি, কিন্তু ব্যাকটেরিয়ার মধ্যে জীবনের অস্তিত্ব আছে, কারণ এরা প্রোকায়োটিক সেল, সেল একটা, আর সেল মানে কি লাইফের অস্তিত্ব থাকতো, সেল বলা হয় সরি ফান্ডামেন্টাল ইউনিট অফ এ লাইফ। যেখানে সেল আছে সেখানে জীবনের অস্তিত্ব আছে, তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে জীবনের অস্তিত্ব আছে। আমাকে যদি কেউ প্রতিদিন, আমি ধরো তোমরাই স্টুডেন্ট, পড়াশোনা করছো, স্কুলে যাচ্ছ, কলেজে যাচ্ছ, তোমাকে প্রতিদিন কেউ তোমার পেছনের বেঞ্চে যারা বসে আছে প্রতিদিন তোমার পিঠে একটা করে কিক মারছে, ঘুষি মেরে দিচ্ছে, প্রতিদিন বই নিয়ে মেরে দিচ্ছে, তো তুমি একটা টাইম পর কী করবে, এমন করবে, বা তুমি সেখানে বসবে না, নাহলে তুমি তোমার সেই পিঠে একটা কিছু বড় ভারী জিনিস রেখে দেবে যাতে সে যখনই মারবে তার হাতে আঘাত লাগবে। কারণ তোমার মধ্যে জীবনের অস্তিত্ব আছে, তুমি কিছু বুদ্ধি করবে, কিছু চিন্তা ভাবনা করবে, সেরকম ব্যাকটেরিয়াও চিন্তা ভাবনা করে যে আমাকে প্রতিদিন মারছে, আমি কিছু স্টেপ নেব, সে কিছু স্টেপ নেয়, সেই স্টেপ নেওয়ার কারণে এই ড্রাগটার ব্যাকটেরিয়াটাকে মারতে পারে না। অ্যাকচুয়ালি এরকম তো ব্যাপারটা নয়, কী করে স্টেপ নেবে, কী কন্ডিশান হয়, সেগুলো সব অ্যান্টিবায়োটিক চ্যাপ্টারে দেখতে পাবে। তাহলে ড্রাগ রেজিস্ট্যান্স ইজ রেফার্স টু টলারেন্স অফ মাইক্রো অর্গানিজম টু ইনহিবিটরি অ্যাকশন অফ অ্যান্টিমাইক্রোবিয়াল। এটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে দেখা যায়, আদার কোনো ড্রাগের ক্ষেত্রে দেখা যায় না, সেখানে টলারেন্স আর ট্যাকিফাইলেক্সিস দেখা যায়। কেবলমাত্র অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ড্রাগ রেজিস্ট্যান্স শব্দটা রিকোয়ারমেন্ট। ক্লিয়ার? আই হোপ তোমার ডেফিনেশনগুলোর মানে বুঝতে পেরেছ। চলো নেক্সট হচ্ছে ড্রাগ ডিপেন্ডেন্স এবং ড্রাগ অ্যাডিকশান। কিছু নয়, জাস্ট ডেফিনেশনগুলো একটু পড়ে রাখো, তোমরা জানো সবাই। ইট ইজ এ অল্টারনেট ফিজিওলজিক্যাল স্টেট প্রডিউসড বাই এ রিপিটেড অ্যাডমিনিস্ট্রেশন অফ এ ড্রাগ হুইচ নেসেসিটিস টু কন্টিনিউড প্রেজেন্স অফ এ ড্রাগ টু মেনটেন ফিজিওলজিক্যাল ইকুইলিব্রিয়াম। ডিপেন্ডেন্স আছে, কারো ওপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। অ্যাকচুয়ালি কোনো একটা ড্রাগ বারবার খেতে খেতে কোনো পেশেন্ট সেই ড্রাগের ওপরই ডিপেন্ডেন্ট হয়েছে, নিজে যে কিছু করতে পারে, তার বডিতে যে গ্যাসের ট্যাবলেট না খেলেও তার বডিতে যে এইচ সেল আছে তারা ব্যালেন্স মেনটেন করে খাবার ডাইজেশনে হেল্প করবে, এটা বডি ভুলে যাবে। প্রতিদিন কুচি খাওয়ার পরেই একটা করে গ্যাসের ট্যাবলেট খেয়ে নেওয়া, একটা অ্যান্টাসিড খেয়েও না, এতে বডিতে তার নর্মাল ফিজিওলজি, একটা প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় একটা ঘুমের ওষুধ খেয়েও নেওয়া, এতে বডিতে তার নিজেরও একটা ব্যালেন্স আছে, নিজেরও যে বায়োলজিক্যাল ক্লক আছে, আমরা পড়ে এসেছি হরমোন চ্যাপ্টারে, সেগুলো সে ভুলে যাবে।
তার উপর ড্রাগের উপর ডিপেন্ড হয়ে যাবে বডি, সেটা হচ্ছে ড্রাগ ডিপেন্ডেন্স। এবং এই সেখান থেকে ফিরে আসতে সময় লাগবে। এবং অ্যাডিকশান হয়ে যাওয়া কি, ডিপেন্ডেন্স তো ঠিক আছে, বডি ডিপেন্ড হয়ে যায়, অ্যাডিকশান হয়ে যায় মানে সেইটা ছাড়া সে থাকতে পারে, অ্যাডিক্ট হয়ে যায় কোনো, আমরা তো অ্যাডিক্ট শব্দের সাথে সবাই মোটামুটি পরিচিত, অনেকের উপর অ্যাডিক্ট হয়ে যায়, ড্রাগ তো সামান্য ব্যাপার, আদার্স ব্যাপারও অ্যাডিকশান চলে আসে। তো ইট পার্সন টু সেট ডেভেলপ ড্রাগ অ্যাডিকশান হোয়েন পার্সন বিলিভ দ্যাট অপটিমাল স্টেট অফ ওয়েল বিং। এইটাকে আমি মার্ক করেছি কারণ এই শব্দটা দেখেই তুমি এমসিকিউ মার্ক করতে পারো, যেখানে সে কোনোকে ভালো থাকার জন্যে, ওয়েল বিং নিজেকে ভালো রাখার জন্যে সে ড্রাগ নিতে শুরু করে নিজেকে ভালো থাকার জন্যে, যাকে অ্যাডিকশান হয়ে যাও। অ্যাকচুয়ালি এই ডিপেন্ডেন্স হতে হতে একটা টাইমেই সে অ্যাডিকশানের দিকে চলে যায়। ক্লিয়ার? কারণ সে ঘুমের ওষুধ খাচ্ছে, বডি তো জেনে নিয়েছে যে সে না খেলে আমি ঘুমাবো না। আর আমার কী হচ্ছে, প্রতিদিন খেতে খেতে ভালো ঘুম হচ্ছে, খেতে খেতে একটা নিজের উপর প্র্যাকটিস হচ্ছে না, আজকে ঘুমের ওষুধ না খেলে ঘুমই হবে না, এরকম ব্যাপার হয়ে আসবে। এরকম ব্যাপার, এটা নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে ওয়েল থাকার জন্যে কোনো ড্রাগ নিতে থাকলে সেটাকে বলছে অ্যাডিকশান। অনলি থ্রু দ্য অ্যাকশন অফ এ ড্রাগ দ্য সাবজেক্টস ফিল ইমোশনালি ডিস্ট্রিক্ট ইফ দ্য ড্রাগ ইজ নট টেকেন। যদি ড্রাগটাকে কোনো দিনও নেওয়া না হয় তাহলে সে কী হবে, ইমোশনালি ডিস্ট্রেসড হয়ে যাবে। হু লস কন্ট্রোল ক্যান নট স্টপ টেকিং দ্য ড্রাগ নিয়ে আসে বন্ধ করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না, ইভেন দে নো ইট ইভেন হার্মফুল, এবং তারা জানবে যে এটা ক্ষতিকারক, তারপরেও তারা এটাকে নিতে পারবে না। এটা হচ্ছে ড্রাগ অ্যাডিকশান, যার মধ্যে একটা মেন টার্ম পড়ে যেটাকে বলা হয় রিইনফোর্সমেন্ট। রিইনফোর্সমেন্ট বলে একটা টার্মিনোলজি আছে, যার মানেই এখানে সেই সমস্ত ড্রাগের নাম চলে আসে, ওপিওয়েড, কোকেন, এই সমস্ত ড্রাগকে পেশেন্ট নেওয়া শুরু করে, এলএসডি, লাইসিলিজিনিক অ্যাসিড ডিমিথাইলামাইড পেশেন্ট নেওয়া শুরু করে, কারণ সে এতে কী হয়, হ্যাপি হয়। সে এখানে ইউজার কী করে, পেশেন্ট বা যে নিচ্ছে সে কী করে, একটাকে এনজয়মেন্ট হিসাবে নিয়ে থাকে, এনজয় করতে শুরু করে, সে আর এই ড্রাগকে ছেড়ে থাকতে পারে না, তার দরকার পড়ে এই ড্রাগকে, সেটাকে বলে ড্রাগের অ্যাডিকশান, রিইনফোর্সমেন্ট বলা হয়। এখানেই ড্রাগের হ্যাবিচুয়েশান শব্দ চলে আসে, বারবার খেতেই হবে বিভিন্ন টোবাকো বা কফি, বিভিন্ন সোশ্যাল ড্রিঙ্ক, এভরিথিং। ক্লিয়ার? ক্র্যাভিং হয় তার, যে না খেলে সে থাকতে পারবে না। আচ্ছা, এখানে লেখাই আছে ড্রাগ হ্যাবিচুয়েশান উইথড্র প্রোডাক্ট মাইল্ড ডিসকমফোর্ট। যদি ওই ড্রাগকে উইথড্র করে নেওয়া হয় তাহলে কী হয়, তার ডিসকমফোর্ট হতে পারে, কিন্তু হ্যাবিট হয়ে গেছে তার, অত সহজে সে এটাকে উইথড্র করতে পারবে না। কিন্তু ড্রাগ অ্যাবিউজ কি, ইটস রেফার্স টু ইউজ অফ ড্রাগ সেল মেডিকেশান। সেল নিজে থেকে নিতে থাকলে ড্রাগকে অ্যাবিউজ বলা হয়। ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, এমসিও কোশ্চেন জিজ্ঞেস করে এই যে সেল মেডিকেশান অফ ম্যানার, এই শব্দটা দেখতে পারেন, এরা ডেফিনেশানগুলো সবাই দেখে যে একই টাইপের ডেফিনেশান, ডিপেন্ডেন্স, অ্যাডিকশান, হ্যাবিচুয়েশান, রিইনফোর্সমেন্ট। তো একটা তো পার্টিকুলার টার্মের একটা তো ডিফারেন্স থাকতে হবে, তবে আমি অ্যান্সার দিতে পারবো কোশ্চেনে। তো যদি সেল মেডিকেশান শব্দটা দেখতে পাই তাহলে আমরা কোশ্চেনে অপশানে ড্রাগ অ্যাবিউজকে মার্ক করবো, যেখানে সেলফ মেডিসিন মানে নিজের থেকেই এ সমস্ত বিভিন্ন ড্রাগকে নিয়ে আসে শুরু করে দেয়, সেলফ মেডিকেশান। সে শুধু কোকেন বা বা কফি বা ওপিওড ড্রাগ নিচ্ছে এটা না, আদার্স যে কোনো ড্রাগ সে বারবার নিতে শুরু করে দিলে সেটাকে ড্রাগের অ্যাবিউজ বলে। অ্যাবিউজ মানে অপব্যবহার, সেটা শুধু এই ক্ষেত্রে নয়, কোনো অন্য আদার্স ড্রাগও হতে পারে, বিভিন্ন অ্যান্টিবায়োটিকের হতে পারে। ড্রাগ অ্যাবিউজ, অতিরিক্ত অপব্যবহারের কারণে ড্রাগ রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে অ্যান্টিবায়োটিক, একটা কনসার্নের ব্যাপার। ঠিক আছে? সেলফ মেডিকেশান করা চলবে না, ড্রাগকে উইথ প্রপার প্রেসক্রিপশানে ড্রাগ নেওয়া চলবে, এবং সেটা মেনে চলতে হবে। বিভিন্ন মেডিসিন শপ বা যারা আছে আমাদের গাইড করতে হবে। আমরা পড়েছি শিডিউল, সমস্ত কিছু শিডিউল আছে, শিডিউল এই, শিডিউল জি ড্রাগ আছে, সো দেখেছি আমরা তো। আচ্ছা, ট্র্যাটোজেনিসিটি কি? ট্র্যাটোজেনিসিটি ইটস রেফার্স টু দ্য ক্যাপাসিটি অফ এ ড্রাগ টু কজ ফিটাল অ্যাবনর্মালিটিস ওয়েন অ্যাডমিনিস্ট্রেশন টু এ প্রেগনেন্ট মাদার। ধরো কোনো প্রেগনেন্ট ওম্যানের এমন কোনো প্রবলেম হয়েছে, সে একটা ড্রাগ নিয়েছে, সে ড্রাগটা নেওয়ার কারণে তার বেবিদের কোনো প্রবলেম হতে পারে, সেটাকে বলে ট্র্যাটোজেনিসিটি। ইজ কজ ফিটাল অ্যাবনর্মালিটিস, কোনো বেবির কোনো প্রবলেম চলে আসতে পারে। কেন? কারণ প্রেগনেন্ট মাদার যদি সেই ড্রাগটাকে অ্যাডমিনিস্ট্রেশন করে তাহলে তার বেবির প্রবলেম আসতে পারে। যদি এরকম ড্রাগ এরকম করে থাকে তাকে বলাই ট্র্যাটোজেনিস ড্রাগ। এবং খুবই ইম্পর্ট্যান্ট, এরকম ড্রাগের
কোশ্চেন আমাদেরকে এক্সামে দেখা যায়, অনেক অসংখ্য এক্সাম্পল আছে, আমি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে ডিসকাস করছি। বাট তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে করতে আমাদের সাথে আস্তে আস্তে সমস্ত কিছু জেনে যাবে। কন্টিনিউটি বজায় রাখবে, চ্যানেলের উপর রেগুলার ভিডিও ফলো করবে, তাহলে জানতে পেরে যাবে। যেমন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে থ্যালিডোমাইড। থ্যালিডোমাইড বলে একটা ড্রাগ আছে, সেই ড্রাগটা যদি নেওয়া হয় তাহলে ফিটাসের করে ফোকোমিলিয়া কজ করে, সি লাইক লিমস হয়ে যেতে পারে, এটা বার্থ ডিফেক্ট। সেরকমই কার্বামাজেপিন বলে একটা ড্রাগ আছে, সে কী করে, সে নিউরাল টিউব ডিফেক্ট কজ করে। ইম্পর্টেন্ট, এগুলো বারবার রিপিটেড কোশ্চেন, নিউরাল টিউব ডিফেক্ট কজ করে। ক্লিয়ার? টেট্রাসাইক্লিন কী কজ করে? টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিক, যে ডিসক্লারেশন করে দেয় টিথ, বোনের গ্রোথকে ইনহিবিট করে দেয়। ভ্যালপোরিক অ্যাসিড বা অ্যালকোহল, এটা লো আইকিউ বেবি কজ করে দেয়। ফেনিটোয়াইন ড্রাগ আছে যারা হাইপোপ্লাস্টিক কজ করে, ফেনিটোয়াইন ড্রাগ। অসুবিধা নেই, তোমরা পরবর্তী পড়তে প্রতিটা বললাম পার্টিকুলার যখন ক্লাসের পড়ানো হবে, যেমন থ্যালিডোমাইড ইমিউনোলজিতে পড়বো, কার্বামাজেপিন, ভ্যালপোরিড আমরা এপিলেপসিতে পড়বো, টেট্রাসাইক্লিন অ্যান্টিবায়োটিকে পড়ানো হয়ে গেছে। তো ওই ক্লাসে যদি তোমরা এখন দেখো টেট্রাসাইক্লিনের লেকচারটা খুলে, সেখানে তোমরা দেখতে হবে যে টেট্রাসাইক্লিন কী অ্যাডভার্স এফেক্ট কজ করে। এরা সবাই কি আনওয়ান্টেড এফেক্ট, সমস্ত কিছু অ্যাডভার্স এফেক্টের মধ্যেই পড়ে, এবং আমরা প্রেডিক্টেবল করতে পারবো আগের থেকে। প্রেডিক্টেবল মানে টাইপ এর আন্ডারে পড়ে যাবে। আচ্ছা, ইটারোজেনিক ডিজিজ কাকে বলা হয়? দিস আর অলসো কল্ড ড্রাগ ইনডিউসড ডিজিজ অ্যান্ড ফিজিশিয়ান ইনডিউসড ডিজিজ বা ড্রাগ ইনডিউসড ডিজিজকে কী বলা হয়? ইট্রোজেনিক ডিজিজ বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন যে ইট্রোজেনিক ডিজিজ কি, যেটা ড্রাগ ইনডিউসড ডিজিজ বা ফিজিশিয়ান ইনডিউসড ডিজিজ মানে কি, আমরা ট্রিটমেন্ট করতে গেছিলাম একটা জিনিস, একটা ড্রাগ দিয়েছিলো, সেই ড্রাগ ওই পেশেন্টের তো ট্রিটমেন্ট করে দিল, যে প্রবলেমটা ছিল সেটা তো ঠিক করে দিল, ঘুরে একটা নতুন প্রবলেম কজ করে দিল, এরকম ব্যাপার। একটা প্রবলেম হয়েছিল, সেই প্রবলেমটা ট্রিটমেন্ট করার জন্য একটা ড্রাগ নিয়েছিল পেশেন্ট, এখন সেই প্রবলেমটা ঠিক হয়ে গেছে, কিন্তু নতুন একটা প্রবলেম আবার স্টার্ট হয়ে গেছে। যেমন বিভিন্ন সাইকিয়াট্রিক ড্রাগ আছে, যারা কি করে সাইকিয়াট্রিককে ট্রিটমেন্ট করতে ইউজ করা হয়, পেশেন্ট সাইকো হয়ে গেলে ট্রিটমেন্ট করতে ইউজ করে, সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট হয়ে গেল, কিন্তু ঘুরে পেশেন্টের পার্কিনসন হয়ে যেতে পারে। আমরা পেন কিলারের জন্য এনএসআইডি ক্লাসের ড্রাগ নিয়েছি, পেন তো ঠিক হয়ে গেল, ঘুরে কী হয়ে গেল, অ্যাসিডিটির প্রবলেম হয়ে গেল। আমরা আইসোনিজাইডের একটা ড্রাগ নিয়েছি, যে কী করে, যে আমাদের কজ করে দেয়, যে আমাদের ট্রিটমেন্ট করে টিবি। তো টিবি ট্রিটমেন্ট করতে যে আমাদের কোনো লিভার প্রবলেম হয়ে যেতে পারে, বা কোনো আমাদের নিউরোলজিক্যাল প্রবলেম চলে আসতে পারে ঘুরে ড্রাগের জন্য, তো সেগুলো বলে ড্রাগ ইনডিউসড ডিজিজ বলা হয়, ইট্রোজেনিক ডিজিজ। তো কোন ড্রাগ কোন ডিজিজ ট্রিটমেন্ট করে, ওই কারণে যদি এরকম প্রবলেম করে দেয়, একটা ড্রাগ ট্রিটমেন্ট করতে যে ড্রাগ নেওয়া হয়েছে, একটা কিছু ডিজিজ ট্রিটমেন্ট করতে যে, সেটা তো ট্রিটমেন্ট হয়ে গেল, এটা ঘুরে একটা নতুন ডিজিজ হয়ে গেল। তো আমরা জানি যে একটা ঘুরে ডিজিজ হতে পারে, তো ওই কারণে এই ডিজিজটা যাতে না হয়, এই কারণে এই ড্রাগটার সাথে আলাদাভাবে আর একটা ড্রাগকে দিয়ে দেওয়া হবে। সে কী করবে, এই ডিজিজটা হতে তাকে আর দেবে না, আর এই ড্রাগ কী করবে, এটাকে ট্রিটমেন্ট করবে, আগের ডিজিজটাকে ট্রিটমেন্ট করবে। পড়বো আমরা সমস্ত কিছু, আর এক্সাম্পল কিছু তোমাদেরকে দিয়ে রাখলাম। তো এই ছিল আমাদের টোটাল জেনারেল ফার্মাকোলজির যেই সমস্ত কনসেপ্টগুলো পড়ার দরকার ছিল। লেকচার কমপ্লিট হলো আজকে আমাদের। এরপর আমাদের ওই যে রিসেপ্টর, আমরা অলরেডি জেনে এসেছি কটা রিসেপ্টর আছে, সেই রিসেপ্টরগুলো সম্পর্কে একটু আলোচনা করতে হবে, কিছু লেকচার লাগবে। তারপরে আমাদের জেনারেল ফার্মাকোলজির সমস্ত লেকচার কমপ্লিট হয়ে যাবে। আই থিঙ্ক তোমরা লেকচার এনজয় করতে পারছো। ডাউট থাকলে অবশ্যই ফ্রিলিভাবে কমেন্ট করতে পারো, অসুবিধা কিছু নেই। তোমরা আমাদের কমিউনিটি সেকশনে অ্যাড হতে পারো, যেখানে আমরা মক টেস্ট কন্ডাক্ট করি বিভিন্ন এক্সামের জন্য, জিলেট থেকে শুরু করে আদার্স এক্সামের জন্য মক টেস্ট কন্ডাক্ট করা হয়, যেগুলো তোমাদের বেনিফিট করবে তোমাদের এক্সাম প্রিপারেশনের পয়েন্ট অফ ভিউ থেকে। সামনে HRV এক্সাম হবে শুনছি আমরা, তো সেখানেও তোমাদের কাজে লাগবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। বাই।